নদীগুলোর ভূমিকা হচ্ছে এমন, একজন মানুষের দেহের মধ্যে শিরা উপশিরাগুলো যেই ভূমিকা পালন করে, আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা উপশিরা। একজন মানুষের শিরা উপশিরা যদি শুকিয়ে যায় বা সেখানে বহমান রক্ত যদি দূষিত হয়ে যায়, তাহলে সে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়, সেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। আমাদের দেশের নদীর ক্ষেত্রেও না, নদী যদি শুকিয়ে যায়, সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে, কিংবা নদী দূষিত হয়ে পড়ে, কিংবা রক্তের শিরা উপশিরা কিংবা নালীতে যেমন ব্লক তৈরি হলে সেটাকে অপারেশন করতে হয়, নদীতেও যদি সেই ধরনের নদী দখল হয় কিংবা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দেহের ক্ষেত্রে শিরা উপশিরার ক্ষেত্রে যেটি ঘটে, সেটির যে প্রভাব একজন মানুষের দেহে, নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে, যেটি আজকে হয়েছে। আমাদের দেশে 1200 নদী ছিল, এখন সেখান থেকে 700 আমরা বলি। আসলে সেটি কমে কতটুকুতে দাঁড়িয়েছে সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয়। এবং এই নদী কমে যাওয়ার পেছনে বহুবিধ কারণ, নদী শুকিয়ে যাওয়ার পেছনে বহুবিধ কারণ। জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বছর ব্যাপী নদীতে যে নাব্যতা থাকতো সেটি আর থাকে না। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোতে সারা বছর ব্যাপী যেভাবে পানি আসতো আগে, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যা আসতো, এখন আর আসে না। এটির পিছনে আরেকটি কারণ হচ্ছে ডিফরেস্টেশন। কারণ ফরেস্ট পানি ধারণ করার ক্ষেত্রে স্পঞ্জের মতো কাজ করে। প্রচুর ডিফরেস্টেশনের কারণে এখন বর্ষাকালের পানি সেটি আর প্রকৃতি ধরে রাখতে পারে না, এবং না পারার কারণে সারা বছর ব্যাপী নদীতে প্রবাহ থাকে না। আমার ছেলেবেলার কথা বলি, মুক্তিযুদ্ধের পুরো বছর আমি গ্রামে ছিলাম। আমি শহরের ছেলে, কিন্তু মুক্তিযুদ্ধের বছরটা গ্রামে ছিল। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট নদী আছে, হাঁটু জল থাকে, একেবারে কবিতার গ্রামের মতো। সবার গ্রাম সবার কাছে কবিতার গ্রামের মতো। আমার গ্রামটা আমার কাছে আসলেই কবিতার গ্রামের মতো। গ্রামের নাম সুখ বিলাস, এবং গ্রামের পেছন দিয়ে ছোট্ট নদী, সেই নদীতে হাঁটু জল। সেই নদীর পাড়ে আমরা খেলতাম, যুদ্ধ খেলতাম। একদল পাঞ্জাবি হতো আর একদল মুক্তির বাহিনী। তো কেউ পাঞ্জাবি হতে চাইতো না, তবে কেউ কেউ আবার হতো। উঁচা লম্বা যেগুলো ছিল, ছোটবেলায় 7-8 বছর বয়সের কথা বলছি, 8 বছর, 8.5 বছর, 9 বছর। তো সেই নদীর পাড়ে খেলতাম। বালুচর ছিল, ট্রেন্স বানাতো, যে মানে ওই যে ট্রেন্সের মধ্যে যে ঢুকে যায়। আমার ছোটবেলার সেই স্মৃতিময় নদী। আমি এখনো গ্রামে গেলে একবার নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু নদী পাড়ের সেই বালুচর আর নয়, কারণ নদী শুকিয়ে গেছে। সেই নদী শুকিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করা হয়েছে, নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, উজানি আর ডিফরেস্টেশন। এটি সারা দেশের চিত্র। আর শহর অঞ্চলে যে নদী, সে নদী ক্ষমতাশীল যারা, ক্ষমতা তো নানা ধরনের ক্ষমতা, বিত্তের ক্ষমতা আছে, তারপর পদের ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা। ক্ষমতা কিন্তু নানা ধরনের। ক্ষমতা বলতে শুধু এখন বহু বিত্তের ক্ষমতা দেখা যায় যে অনেক অন্য ক্ষমতার চেয়েও বেশি। সেই বিত্তের ক্ষমতা দেখা যায় যে পদের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করে অনেক সময়। আর সেই বিত্তের ক্ষমতা বিস্তৃত করার জন্য
আবার মিডিয়া পোষণ করে, মিডিয়া পালন করে। আমি তথ্যমন্ত্রী ছিলাম, আমি একটু খোলাসা করে এই কথাগুলো বলি, তখন বলেছি, আজকেও বলছি। সুতরাং নানা ধরনের ক্ষমতা, তো সেই দেখা যায় যে এই ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে। নদী শুকানোর পাশাপাশি নদী আবার শুরু হয়ে যাচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পারে বিভিন্ন সরকারি সংস্থা, তারা তাদের ইচ্ছামতো সেখানে দখল করেছে। ঢাকায় বুড়িগঙ্গা নদীর পারও কিছুটা ঘটেছে, তবে কর্ণফুলী নদীর তুলনায় কম। আমাদের সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা, ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটি আমি বলতে পারছি না। এখন বুড়িগঙ্গায় আপনার ইওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড or biological BOC, biological oxygen content, সেটি আগের তুলনায় বেটার, আগের তুলনায় অনেকটা বেটার, এবং দুইবার বাধাই করা হয়েছে, কোনো কোনো জায়গায় পার্কও নির্মাণ করা হয়েছে। এরপরও মাঝে মধ্যে দখল হয়, তবে আগের তুলনায় সেটি কম, এবং গুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা, সেই তুলনায় অনেক কম। আরেকটি বিষয় দাঁড়িয়েছে, সেটি হচ্ছে মানুষ বাড়ছে। মানুষ গত 50 বছরে 303 বিলিয়ন থেকে 300 কোটি থেকে 800 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে, 3 গুণের কাছাকাছি, কারণ 800 কোটির বেশি। মানুষ বাড়ছে, মানুষের এফ্লুয়েন্স বাড়ছে। আগে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে আপনার রাস্তায় রাস্তায় টিউবওয়েল ছিল, টিউবওয়েল না ঠিক, পানির লাইন ছিল, মানুষ সেখানে গোসল করতো, পানি সংগ্রহ করতো। সেটা নাই। মানুষ এফ্লুয়েন্সি বাড়ার সাথে সাথে মানুষের পানির ব্যবহার বাড়ছে। যে আগে 2 বালতি দিয়ে মানুষ গোসল করতো, এখন 2 বালতি দিয়ে করে না। আগে 1 বালতি দিয়েও মানুষ গোসল করতো, এখন সেটা করে না। আর যারা মোর এফ্লুয়েন্ট, তারা আবার বাথটব ব্যবহার করে। বাথটব ব্যবহার করলে তো পানি আরো অনেক বেশি লাগে। তো এই যে মানুষ বাড়ার কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, এফ্লুয়েন্সের কারণে মানুষ পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তারপর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, নগরায়নের কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এগুলোর একটা ইফেক্ট পরিবেশের উপর, নদীর উপর পড়েছে, এবং সেই কারণে যেটি হচ্ছে, এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য নদীর উপর, পানির উপর একটা বিরাট প্রভাব পড়েছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার আর সারফেস ওয়াটার, দুটার উপরেই কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য পানির ব্যবহার বেড়েছে, এবং সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই প্রকৃতি এবং নদী এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এই তিনটার উপরেই পড়েছে। কিন্তু সেটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য যেভাবে সবাইকে সমন্বয় করে এবং রিজিওনাল কোঅপারেশন যেটি দরকার ছিল, আমাদের দেশে 3টা রিভার বেসিন, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন। তো এই 3টা বেসিনের উৎপত্তি হচ্ছে আমাদের দেশের বাইরে, এবং এই 3টা বেসিনের ক্যাচমেন্ট এরিয়ার 93% আমাদের দেশের বাইরে, only 7% ক্যাচমেন্ট এরিয়া। কিন্তু এই 3টা নদীতে যখন আপনার বেশি পানি আসে, সেই পুরো পানিটা আমাদের উপর দিয়ে যায়। এই 3টা নদী যখন উপর থেকে পানি কম পায়, সেটার ইফেক্টও আমরা করি। এই 3টা নদীতে যখন উপরে বাঁধ নির্মাণ করা হয়, সেটার ইফেক্ট আমাদের উপর পড়ে। আর আমাদের প্রয়োজনীয়তা যেমন বেড়েছে, উজানে যে সমস্ত দেশ, তাদের প্রয়োজনীয়তা বেড়েছে নগরায়নের কারণে, মানুষ বৃদ্ধির কারণে, মানুষের এফ্লুয়েন্সে বাড়ার কারণে, শিল্প উন্নয়নের কারণে, কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সেটার ইফেক্ট হয়েছে, প্রয়োজনীয়তা বেড়েছে। সেই জন্য দেখা যাচ্ছে সেখান থেকে পানি প্রত্যাহার হচ্ছে। আমি মনে করি
যে সবার জন্য সুষমভাবে নদীর প্রাণীর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য, অর্থাৎ নদীর অববাহিকায় যারা বসবাস করে সবার জন্য সুষমভাবে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার।